সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায় রচিত যখন ছোট ছিলাম বইটির তৃতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। ভবানীপুরে যখন প্রথম আসি তখনও ফিল্মে কথা আসেনি। তখনকার বিলিতি হাউসগুলোতে ছবির সঙ্গে কথার বদলে শোনা যেত সাহেবদের বাজানো পিয়ানো বা সিনেমা অর্গান। এই সিনেমা অর্গান জিনিসটা কলকাতায় মাত্র একটা থিয়েটারেই ছিল, সেটা হলো ম্যাডন বা প্যালেস অফ ভ্যারাইটিস। আজকালের নাম হয়েছে এলিট সিনেমা। অর্গানের নাম ছিল ওয়ারলিটজার, আর তার আওয়াজ ছিল ভারী জমকালো। যে সাহেব এই যন্ত্রটি বাজাতেন তার নাম ছিল বাইরন হপার। রোজ কাগজে দেওয়া থাকতো হপার সাহেব সেদিনের ছবির সঙ্গে কি কি সঙ্গীত বাজাবেন তার তালিকা। এ সময় দেখা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি মনে আছে বেনহুর, কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, থিফ অফ বাগদাদ আর আঙ্কেল টমস ক্যাবিন। গ্লোবে তখন ছবির সঙ্গে স্টেজে নাচ গানের বন্দোবস্ত ছিল। আজকাল যেমন সিনেমা থিয়েটারে গিয়ে দেখা যায় কাপড়ের পর্দা ঝুলছে, তখন তাছাড়া আরেকটা বাড়তি পর্দা থাকতো। বিজ্ঞাপনে ভরা এই পর্দাকে বলতো সেফটি কার্টেন। সবচেয়ে প্রথমে উঠত এই পর্দা, তার কিছুক্ষণ পরে কাপড়ের পর্দা। গ্লোবে কাপড়ের পর্দা উঠলে পরে বেরিয়ে পড়তো স্টেজ, তাতে রং তামাশা শেষ হলে পর নেমে আসতো সিনেমার সাদা স্ক্রিন, তারপর ছবি শুরু। পর্দার সামনে একপাশে থাকতো পিয়ানো। ছবির ঘটনার মেজাজের সঙ্গে তাল রেখে সাহেব বাজনা চালিয়ে যেতেন যতক্ষণ ফিল্ম চলে। আঙ্কেল টমস ক্যাবিন ছবি দেখতে গিয়ে এক মজা হলো। বাড়ির সবাই মিলে গিয়েছি গ্লোব সিনেমায়। নিগ্রো দাস আঙ্কেল টম তার নৃশংস মনিব সাইমন লেগ্রির চাবুক খেয়ে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। আমাদের সকলের রাগ পড়ে আছে লেগ্রির উপর। ছবির শেষ দিকে টম ভূত হয়ে ফিরে আসে মনিবের কাছে। মনিব সে ভূতের দিকেই চাবুক চালায়। টম হাসতে হাসতে এগিয়ে আসে তার দিকে। কালু মামা আমার পাশে বসে হাঁ করে ছবি দেখতে দেখতে হঠাৎ আর থাকতে না পেরে হল ভর্তি লোকের মধ্যে সিট ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার শুরু করে দিলেন, হালায় এখনো চাবুক মারে, এখনো চাবুক মারে, শয়তান, এবার বুঝবি তোর পাপের ফল। 1928 সালে হলিউডে প্রথম সবাক ছবি তৈরি হলো। কলকাতায় প্রথম টকি এলো তার 1 বছর পরেই। তারপরেও বছরখানেক ধরে এমন বেশ কিছু ছবি এসেছে যেগুলোর কিছু অংশে শব্দ আছে, কিছুতে নেই। যার পুরোটাতে শব্দ আছে, কাগজে সেটার বিজ্ঞাপন হতো 100% টকি বলে। আমার দেখা প্রথম টকি সম্ভবত টারজান দি এপ ম্যান। গ্লোবে এসেছে ছবি। প্রথম দিন দেখতে গিয়ে টিকিট পাওয়া গেল না। আমায় নিয়ে গেছেন আমার এক মামা। আমার মুখ দেখে তার বোধহয় দয়া হলো। বুঝলেন আজ একটা কিছু না দেখে বাড়ি ফেরা উচিত হবে না। কাছেই ছিল আলবিয়ান থিয়েটার, যেটার নাম এখন রিগাল। সেখানে টিকিট ছিল, কিন্তু সেটা বাংলা ছবি আর মোটেই সবাক নয়। ছবির নাম কালপরি নয়। সেটা যে ছোটদের উপযোগী নয় সেটা আমিও খানিকটা দেখেই বুঝেছিলাম। মামা আমার দিকে ফিরে চাপা গলায় বার কয়েক জিজ্ঞেস করলেন, বাড়ি যাবে? আমি সে প্রশ্নে কানই দিলাম না। একবার যখন ঢুকেছি তখন কি আর পুরোটা না দেখে বেরোনো যায়? অবশ্যই কালপরি নয় দেখে আমার মনে একটা নাকশিট কোনো ভাব জেগেছিল, যেটা বহুকাল আমাকে বাংলা ছবির দিকে ঘেঁষতে দেয়নি। যে মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছিলাম তিনি ছিলেন লেবু মামা, মার মাসতুতো ভাই। কালু মামার মতন ইনিও ঢাকা থেকে এসেছিলেন কলকাতায় চাকরির খোঁজে। এরও স্থান হয়েছিল আমার মামার বাড়িতে। এখানে মার আরেক মাসতুতো ভাইয়ের কথা বলা দরকার, কারণ ননি মামার মতন ঠিক আরেকটি লোক আমি বেশি দেখিনি। 6 ফুট লম্বা, তীরের মতো সোজা, পরনে মালকোচা মারা খাটো ধুতি আর 3/4 হাতা খাটো খদ্দরের পাঞ্জাবি। ইনি হাঁটতেন হনহনিয়ে একেবারে মিলিটারি মেজাজে, আর বাঙাল ভাষায় কথা বলতেন ভয়ঙ্কর চেঁচিয়ে। যারা গায়ে দেশে মানুষ হয় তাদের স্বভাবতই মাঠে ঘাটে গলা ছেড়ে কথা বলতে হয়। সে অভ্যাসটাই হয়তো বেশি বয়সে শহরে এসেও থেকে যায়।
তবে চেঁচিয়ে কথা বললেও ননিমামার কথার মধ্যে একটা মেয়েলি টান ছিল। আর তিনি কাজের মানুষ ছিলেন বটে, কিন্তু যে কাজগুলো সত্যিই ভালো করতেন সেগুলো সবই মেয়েলি কাজ। বিয়ে করেননি, যদি করতেন তবে গিন্নিপনাতে মামাকে হার মানাতে পারে এমন মেয়ে পাওয়া যেত কিনা সন্দেহ। মামা সেলাই এবং রান্না দুটোতেই ছিলেন ওস্তাদ। পরের দিকে চামড়ার কাজ শিখে তার উপর একটা বই লিখে ফেলেছিলেন। বাঙালির মিষ্টি বলে একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বেরোলো না কেন জানি না। এই ননিমামার কাছ থেকেই চামড়ার কাজ শিখে মা নিজেও ক্রমে একজন এক্সপার্ট হয়ে উঠেছিলেন। একটা সময় ছিল যখন মা সারা দুপুর বসে ওই কাজই করতেন। চামড়ায় যে রং লাগে তার সঙ্গে স্পিরিট মেশাতে হয়, সেই স্পিরিটের গন্ধে সারাক্ষণ ঘর ভরে থাকত। পরিপাটি হাতে তৈরি ব্যাগ, বটুয়া, চশমার কেস ইত্যাদি মা কিছু বিক্রিও করেছিলেন। এরও পরে মা মাটির মূর্তি গড়ার কাজ শিখেছিলেন তখনকার নামকরা মৃৎশিল্পী নিতাই পালের কাছে। মার তৈরি বুদ্ধ আর প্রজ্ঞা পারমিতার মূর্তি এখনো আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়িতে আছে। এসব বিশেষ ধরনের কাজ ছাড়া একজন সুগৃহিণী যেসব কাজ ভালো করেন সেগুলো তো মা করতেনই। সেই সঙ্গে মার হাতের লেখাও ছিল অত্যন্ত পরিপাটি, যেমন বাংলা তেমন ইংরেজি। সোনা মামার তখন আর্স্কিন সিডান গাড়ি হয়েছে, যার নাম এই ফিয়াট অ্যাম্বাসেডারের যুগে আর প্রায় কেউই জানে না। এই গাড়িতে করে বিকেলে মাঝে মাঝে গড়ের মাঠে বেড়াতে যেতাম। তখন গড়ের মাঠে সাহেবরা গলফ খেলত, তাই নিশ্চিন্তে হেঁটে বেড়াবার উপায় ছিল না। কোন সময় কোন দিক থেকে যে বল ধেয়ে আসবে বুলেটের মতো তা বলা যেত না। একবার একটু অন্যমনস্ক ছিলাম, দেখতে পাইনি যে একটা বল শটান আসছে আমারই দিকে। ড্রাইভার সুধীরবাবু হঠাৎ হ্যাচকা টান মেরে আমাকে সরিয়ে নিলেন, আর বল আমাদের দুজনের কান ঘেঁষে বেরিয়ে গিয়ে রাস্তা পেরিয়ে চলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেলিংয়ের দিকে। সুধীরবাবু থাকতেন আমাদের বাড়ির ছাতের ঘরে। তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলছে। হঠাৎ একদিন এক ঢাউস তকলি আর এক তাল তুলো কিনে এনে তার ঘরে বসে সুতো কাটা শুরু করে দিলেন। এটাও অবশ্যই আন্দোলনেরই একটা অংশ। তার অল্প দিনের মধ্যেই ছোঁয়াচে ব্যারামের মতো ঘরে ঘরে সুতো কাটা আরম্ভ হয়ে গেল। আমাদের বাড়িতেও সকলের জন্য একটা করে তকলি চলে এলো, এমনকি আমারও। মাসখানেকের মধ্যেই দেখলাম আমিও দিব্যি সুতো কাটতে পারছি। তবে সুধীরবাবুই চ্যাম্পিয়ন হলেন। নিজের কাটা সুতো দিয়ে ফতুয়া বানাতে আর কেউ পারেনি। কলকাতায় তখন একটা বিরাট স্বদেশী মেলা হয়েছিল, আমরা সবাই দেখতে গিয়েছিলাম। এলগিন রোডের মোড়ের কাছে তখন একটা প্রকাণ্ড খোলা মাঠ ছিল, তাকে বলতো জিমখানা ক্লাবের মাঠ। এখন সেখানে বাড়ি উঠে গেছে। সেই মাঠে বসেছিল স্বদেশী মেলা। মেলার সবচেয়ে আশ্চর্য জিনিস ছিল দেশ নেতাদের মোমের মূর্তি। এই মূর্তির বিশেষত্ব ছিল এই যে এগুলোর হাত, পা, মাথা যন্ত্রের সাহায্যে নড়াচড়া করত। পার্টিশন দেওয়া পরপর ঘরে আলাদা আলাদা দৃশ্য। একটা ঘরে মহাত্মা গান্ধী জেলের কামরায় মাটিতে বসে লিখছেন, দরজার বাইরে সশস্ত্র প্রহরী। মহাত্মাজির হাতে কলম, কোলের উপর প্যাড, প্যাডের হাত লেখার ভঙ্গিতে এদিক ওদিক চলছে, সঙ্গে সঙ্গে মাথাও এদিক ওদিক ঘুরছে। আরেকটা ঘরে ভারত মাতার বিরাট মূর্তি, তিনি দুহাতে বহন করছেন দেশবন্ধুর মৃতদেহ। ভারত মাতা দেশবন্ধুর দিকে চেয়ে দেখছেন, পরক্ষণেই চোখ বন্ধ করে বিষণ্ণভাবে মাথা ঘুরিয়ে নিচ্ছেন। কে তৈরি করেছিল এই মোমের মূর্তি তা মনে নেই, সম্ভবত বম্বের কোনো শিল্পী। তবে দেখে সত্যি জীবন্ত বলে মনে হতো। কলকাতা শহরে বেশ সাড়া পড়ে গিয়েছিল এই মূর্তি নিয়ে। আমার দিদিমা আমাদের সঙ্গে বকুল বাগানেই থাকতেন। ফর্সা ছিপছিপে সুন্দরী ছিলেন দিদিমা, চমৎকার গানের গলা ছিল। তার মুখে শোনা ময়মনসিংহের গান চরকার নাচন দেখা জালো তরা এখনো কানে লেগে আছে। সালটা বোধ হয় 1926। এমন সময় একবার আমার সব মামা মাসি তাদের স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলে একসঙ্গে এলেন কলকাতায়। এ ঘটনা বড় একটা ঘটে না। মেজ মামা থাকেন লখনৌয়ে, বড় মামা পাটনায়, বড় মাসি পূর্ববঙ্গে কাকিনায়, মেশো কাকিনা এস্টেটের ম্যানেজার। সবাই কলকাতা আসাতে ঠিক হলো দিদিমার সঙ্গে গ্রুপ ফটো তোলা হবে। তখনকার দিনে
অনেকের বাড়িতেই ক্যামেরা থাকতো না, বা থাকলেও সেটা হতো 4-5 টাকা দামের বক্স ক্যামেরা। তাই দিয়ে তেমন ভালো ছবি উঠতো না, অন্তত বাঁধিয়ে রাখার মতো গ্রুপ ছবি তো নয়। তাই কোনো বিশেষ উপলক্ষে সাহেব দোকানে গিয়ে গ্রুপ ছবি তোলানোর রেওয়াজ ছিল। বাঙালি দোকানও যে ছিল না তা নয়, তবে তার বেশিরভাগই উত্তর কলকাতায়। সাহেব দোকানের মধ্যে এককালে দুটি ছিল কলকাতার সবচেয়ে নামকরা, বোর্ন অ্যান্ড শেপার্ড আর জনস্টন অ্যান্ড হফম্যান। তখন এই দুটো দোকানের বয়স প্রায় 70 বছর, আর অবস্থাও আগের মতো নেই। তার জায়গায় নাম করেছে হলের কোম্পানি এডনা লরেন্স। এদের দোকান হলো চৌরঙ্গি আর পার্ক স্ট্রিটের মোড়ে চৌরঙ্গি ম্যানশনে। আমরা দিদিমা, মা, মামা, মাসিমা, মামি, মেশো, মামাতো মাসতুতো ভাই বোন সব শুদ্ধ 18 জন গিয়ে হাজির হলাম এডনা লরেন্সের দোকানে। আগে থেকে বলা ছিল, তাই সাহেব গ্রুপ ছবি তোলার সব আয়োজন করেই রেখেছিল। প্রকাণ্ড হল ঘরে পাশাপাশি চেয়ার রাখা হয়েছিল 6খানা। তারই মাঝামাঝি একটাই বসলেন দিদিমা। পুরুষরা সকলেই ষাঁড় বেঁধে পিছনে দাঁড়ালো। মা, মাসি, মামিরা বাকি চেয়ারগুলোই বসলেন। বড় মামার অল্প বয়সী মেয়ে দুটো সামনে টুলে বসল, আর আমি দাঁড়ালাম মা আর দিদিমার মাঝখানে। ঘরের মধ্যে ছবি তোলা হচ্ছে। ফ্ল্যাশ বা আলো ব্যবহার করবেন না সাহেবরা, হয়তো তখন রেওয়াজও ছিল না। একপাশে জানালার সারি দিয়ে যা আলো আসছে তাতেই হবে। ঢাউস ক্যামেরা, লেন্সের সামনে ক্যাপ বসানো। সেই ক্যাপ হয়তো 2 সেকেন্ডের জন্য খুলে আবার বন্ধ করে দেওয়া হবে, আর সেই 2 সেকেন্ডে ছবি উঠে যাবে। ওই সময়টুকুতে নড়াচড়া করা চলবে না। সাহেব রেডি বলতেই সবাই আড়ষ্ট হলো, দৃষ্টি ক্যামেরার দিকে। যিনি ছবি তুলবেন তার পাশে আরেকজন সাহেব, তার হাতে করতালওয়ালা সংপুতুল। তার পেট টিপলে হাত দুটো খটাং খটাং করে করতাল বাজায়। এই পুতুলের দরকার আমার মেজ মামার ছোট ছেলে বাচ্চুর জন্য। তার মাত্র কয়েক মাস বয়স। সে তার মায়ের কোলে বসেছে। তার দৃষ্টি যাতে ক্যামেরার দিকে থাকে, তাই সাহেব ক্যামেরার পিছনে দাঁড়িয়ে করতাল বাজাতে শুরু করলেন। আর সময় বুঝে অন্য সাহেব লেন্সের ক্যাপ খুলে আবার বন্ধ করে ছবি তুলে নিলেন। এই ছবি তোলার বছর 4-5-এর মধ্যে আমার দিদিমা, বড় মামা আর বড় মাসির ছেলে মানুদা মারা যান। এই একই গ্রুপ ফটো থেকে এই 3 জনের ছবি আলাদা আলাদা করে এনলার্জ করে দেন আমার ধনদাদু। বকুল বাগানে আমাদের সঙ্গে থাকতেন আমার ছোট মাসি। তার গাইয়ে হিসেবে খুব নাম ছিল। অবশ্যই ছোট মাসির গান আমরা যেমন শুনেছি তেমন কোনো বাইরের লোক কোনোদিন শোনেনি, কারণ লোকের সামনে গাইতে গেলেই ছোট মাসির গলা শুকিয়ে যেত। একদিন শুনলাম ছোট মাসির গান বেরোবে হিজ মাস্টার্স ভয়েস রেকর্ডে, আর সেই গান রেকর্ড করার জন্য ছোট মাসিকে যেতে হবে গ্রামোফোন কোম্পানির আপিসে। ব্যবস্থাটা করেছেন বুলা কাকা, কলকাতার সবচেয়ে সম্ভ্রান্ত গ্রামোফোনের দোকানের মালিক বলে বোধহয় বুলা কাকার সঙ্গে গ্রামোফোন কোম্পানির বেশ খাতির ছিল। বুলা কাকার লাল রঙের টি মডেল ফোর্ড গাড়িতে করে মাসির সঙ্গে আমিও গেলাম কোম্পানির আপিসে। আপিস তখন বেলেঘাটায়, দমদমে যায় আরও পরে। সাহেব কোম্পানিতে গিয়ে গান দিতে হবে বলে 2 দিন থেকে মাসির ঘুম খাওয়া বন্ধ। ক্রমাগত আশ্বাস দিয়ে চলেছেন বুলা কাকা, কিচ্ছু ভয় নেই, ব্যাপারটা খুব সোজা, সব ঠিক হয়ে যাবে। বুলা কাকা নিজে কোনোদিন গান টান শেখেনি, তবে বাঁশিতে রবীন্দ্রসঙ্গীত বাজায় আর 2 হাতে দারুণ অর্গান বাজায়। সাহেব কোম্পানির সাহেব ম্যানেজার, সাহেব রেকর্ডিস্ট। তখনকার দিনে মাইক্রোফোন ছিল না, একটা চোঙার দিকে মুখ করে গান গাইতে হতো। সেই গান পাশের ঘরে ছাপা হয়ে যেত ঘুরন্ত মোমের চাকতির উপর। ছোট মাসি সকাল থেকে যে গেলাস জল খেয়েছে তার হিসেব নেই। ওখানে গিয়ে চোঙার সামনে দাঁড়াতে হয়েছে। আমি পাশের ঘরে কাচের জানালার পিছন থেকে ব্যাপারটা দেখছি। ছোকরা রেকর্ডিস্ট এসে চোঙাটাকে নেড়ে চেড়ে মাসিকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিল। তারপর মাসির সামনেই প্যাকেট থেকে সিগারেট বার করে সেটা শূন্যে ছুঁড়ে দিয়ে ঠোঁট দিয়ে লুফে নিয়ে তাতে আগুন ধরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুলা কাকা পরে বলেছিলেন কোনো মহিলা গাইয়ে এলেই নাকি রেকর্ডিস্ট তাদের দেখিয়ে দেখিয়ে এই ধরনের সব চালিয়াতি করেন।
আমার বিশ্বাস সাহেবের সিগারেট জাগলিং দেখে মাসির গলা আরও শুকিয়ে গিয়েছিল। যাই হোক, ছোট মাসি গান গাইলেন। শুনে বুঝতে পারছি আড়ষ্টভাব পুরো কাটেনি, তবে সেই গানই একদিন রেকর্ড হয়ে বাজারে বেরোলো। তারপর অনেক দিন ধরে অনেক গান রেকর্ড করেছিলেন ছোট মাসি। প্রথমে ছিলেন কনক দাস, বিয়ের পরে হলেন কনক বিশ্বাস। বকুলবাগানে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ শ্যামানন্দ রোডে থাকতেন আমার মেজ কাকা সুবিনয় রায়। এই কাকাই তখন একদিন নতুন করে বার করলেন সন্দেশ পত্রিকা। 1923-এর সেপ্টেম্বরে বাবা মারা যাবার পর বছর দুয়েকের মধ্যেই সন্দেশ উঠে যায়। তখনও আমার সন্দেশ পড়ার বয়স হয়নি। টাটকা বেরোনোর সঙ্গে সঙ্গে হাতে নিয়ে পড়ার অভিজ্ঞতা হলো এই দ্বিতীয় পর্বে। মলাটে 3 রঙা ছবি, হাতি দাঁড়িয়ে আছে 2 পায়ে, সুরে ব্যালেন্স করা সন্দেশের হাঁড়ি। এই সন্দেশেই ধারাবাহিকভাবে প্রথম সংখ্যা থেকে বেরোয় রবীন্দ্রনাথের সে। আর এই সন্দেশেই প্রথম গল্প লিখলেন লীলা মজুমদার। ওনার গল্পের সঙ্গে মজার ছবিগুলো উনি তখন নিজেই আঁকতেন। অন্য আঁকিয়েদের মধ্যে ছিলেন এখনকার নামকরা শৈল চক্রবর্তী, যার হাতে খড়ি সম্ভবত হয় এই সন্দেশেই। আরেকটা ছোটদের বাংলা মাসিক পত্রিকা তখন বেরোতো, যেটা বেশ ভালো লাগতো। সেটা হলো রামধনু। রামধনুর আপিস ছিল বকুলবাগান রোড আর শ্যামানন্দ রোডের মোড়ে, আমাদের বাড়ি থেকে 200 গজ দূরে। এই কাগজের সম্পাদক মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আলাপ করে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ওর লেখা জাপানি গোয়েন্দা হুকাকাশির গল্প পদ্মরাগ আর ঘোষ চৌধুরীর ঘড়ি আমার দারুণ ভালো লেগেছিল। বকুলবাগানে থাকতেই প্রথম সাঁতার শিখতে যাই পদ্মপুকুরে ভবানীপুর সুইমিং ক্লাবে। তখন প্রফুল্ল ঘোষ সবে গায়ে চর্বি মেখে 76 ঘন্টায় একটানা সাঁতার কেটে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। আর প্রায় একই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমেরিকান সাঁতারু জনি ওয়াইসমুলার টারজানের ভূমিকায় অভিনয় করে আমাদের তাক লাগিয়ে দিয়েছে। সুইমিং ক্লাবের ঘরে গিয়ে দেয়ালে ওয়াইসমুলারের সই করা বাঁধানো ছবি দেখে ক্লাব সম্পর্কে ভক্তি বেড়ে গিয়েছিল। রবিবার সকালটা বেশ কয়েক বছর বাঁশ ধরে জলে পা ছোড়া থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সাঁতার দিয়ে দিব্যি পুকুর এপার ওপার করে কেটেছে। ছেলে বয়সে স্বাস্থ্য ভালো করার জন্য ব্যায়ামের রেওয়াজটা আজকাল কতটা আছে জানি না, কিন্তু আমাদের সময় ছিল। সকালে ডন বৈঠক অনেকেই দিত। যারা শরীর নিয়ে একটু বেশি সচেতন তারা ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডারও বাদ দিত না। আমার নিজের ব্যায়ামের ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু ছোট দাদু প্রমোদারঞ্জন রায়ের পাল্লায় পড়ে সেটা থেকে আর রেহাই পাইনি। ছোট দাদু নিজে দুর্গম পাহাড়ে জঙ্গলে জরিপের কাজ করেছেন। দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের জীবন। পুরুষের মধ্যে মেয়েলিপনা তিনি একদম বরদাস্ত করতে পারতেন না। এমনকি রবীন্দ্রনাথের ঘাড় অবধি ঢেউ খেলানো চুলেও তার আপত্তি। ছোট দাদুর অনেক ছেলে, সকলেই আমার চেয়ে বয়সে বড়, সকলেই ব্যায়াম করে। আমি গিয়ে তাদের দল ভারী করলাম। ব্যায়ামের কথাই যখন উঠল তখন এই ফাঁকে আমার জুজুৎসু শেখার ঘটনাটাও বলেনি। যদিও সেটা ঘটেছিল 1934 সালে, যখন আমি বকুলবাগান ছেড়ে চলে গেছি বেলতলা রোডে। জুজুৎসু জিনিসটা প্রথম দেখি শান্তিনিকেতনে। তখন আমার বছর 10 বয়স। গিয়েছিলাম শান্তিনিকেতনে পৌষ মেলায়। নতুন অটোগ্রাফের খাতা কিনেছি। ভীষণ শখ তার প্রথম পাতায় রবীন্দ্রনাথকে দিয়ে একটা কবিতা লিখিয়ে নেব। এক সকালে মার সঙ্গে গেলাম উত্তরায়ণে। খাতাটা দিতেই রবীন্দ্রনাথ বললেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। কথা মতো গেলাম পরের দিন। টেবিলের উপর চিঠিপত্র, খাতা, বইয়ের ডাঁই। তার পিছনে বসে আছেন রবীন্দ্রনাথ। আর আমায় দেখেই আমার ছোট্ট বেগুনি খাতাটা খুঁজতে লেগেছেন সেই ভিড়ের মধ্যে। মিনিট 3 খাতরানোর পর খাতাটা বেরোলো। সেটা আমায় দিয়ে মার দিকে চেয়ে বললেন, এটার মানে ও আর একটু বড় হলে বুঝবে। খাতা খুলে পড়ে দেখি 8 লাইনের কবিতা, যেটা আজ অনেকেরই জানা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই বাড়ি দেখলাম জুজুৎসু বা জুদোর নমুনা। প্রাচীন যুগে চীনের বৌদ্ধ লামারা দস্যুদের বিরুদ্ধেই প্রয়োগ করার জন্য হাতিয়ার ছাড়া লড়াই ও আত্মরক্ষার এই কৌশলটা উদ্ভব করেছিল। চীন থেকে যায় জাপানে, তারপর জাপান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই জুদো। রবীন্দ্রনাথ জাপান গিয়ে জুদো দেখে ঠিক করেন শান্তিনিকেতনের ছাত্রদের এই জিনিসটা শেখানোর ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যেই জুদো এক্সপার্ট তাকাগাকি চলে আসেন শান্তিনিকেতনে, আর জুদোর ক্লাস শুরু হয়ে যায়। কি কারণে জানি না, এই ক্লাস বছর 4 বেশি চলেনি। শেষে তাকাগাকি শান্তিনিকেতন ছেড়ে চলে আসেন কলকাতায়। আর বালিগঞ্জের সুইনহো স্ট্রিটে আমারই এক মেসোমশাই ডক্টর অজিত মোহন বোসের বাড়ির একতলাটা ভাড়া নিয়ে সেখানে জুদো শেখানোর ব্যবস্থা করেন। কথা নেই বার্তা নেই, ছোট কাকা সুবিমল রায় হঠাৎ একদিন আমাদের বাড়ি এসে বলেন, জুদো শিখলে কেমন হয়? ছোট কাকাকে যারা দেখেছে তারাই জানবে যে ওর সঙ্গে ব্যায়াম বা কুস্তি বা ওই জাতীয় কোনো কিছুর কোনো রকম সম্বন্ধ কল্পনা করা কতটা কঠিন। রোগা পটকা আলাভোলা মানুষ, MA পাশ করার পর থেকেই স্কুল মাস্টারি করছেন। এমন লোকের জুজুৎসু শিখার দরকারই বা হবে কেন, বা এমন ইচ্ছে মাথায় আসবেই বা কেন? কিন্তু সেই ইচ্ছেই একদিন দেখি ফলতে চলেছে। আর আমিও চলেছি ছোট কাকার সঙ্গে ট্রামে বালিগঞ্জে সুইনহো স্ট্রিটে জাপানি জুদো নবিশের সঙ্গে কথা বলতে। আজকের বালিগঞ্জ আর 1934-এর বালিগঞ্জে যে কত তফাৎ, সেটা যে না দেখেছে তার পক্ষে কল্পনা করা কঠিন। রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে কিছু দূর গিয়ে মহানির্বাণ মঠ ছাড়াবার পর পাকা বাড়ি প্রায় চোখেই পড়ে না, আর রাস্তার দুপাশে আম জাম কাঁঠাল আর ঝোপঝাড় মিলিয়ে প্রায় পাড়া গায়ের চেহারা। গড়িয়াহাটের মোড়ে নেমে ডোবা বাঁশঝাড় তাল নারকেল ভরা মাঠ পেরিয়ে তবে সুইনহো স্ট্রিট। বোধহয় টেলিফোনে আগে থেকে জানানো ছিল, তাই মেসমশাইদের বাড়ি খুঁজে বার করে একতলার বৈঠকখানায় বসে বেগুনি কিমোনো পরা জুদো এক্সপার্ট তাকাগাকির সঙ্গে কথাবার্তা পাকা করে নিতে কোনো অসুবিধা হলো না। ভদ্রলোকের বয়স আন্দাজ 40, কুচকুচে কালো কদম ছাট চুলের সঙ্গে মানানসই ঘন কালো ভুরু আর গোঁফ। আমার ধারণা ছিল ছোট কাকা জুদো শিখতে চান জেনে তাকাগাকি হয়তো হেসেই ফেলবেন, কিন্তু সেরকম কিছু তো করলেনই না, বরং ভাব দেখালেন যে জুদোর ছাত্র হিসেবে ছোট কাকা একেবারে আইডিয়াল। কথাবার্তার পর দর্জি এসে মাপ নিয়ে গেল জুদোর জামার জন্য। খদ্দর টাইপের পুরু সাদা কাপড়ের তৈরি জ্যাকেট, বেল্ট আর খাটো পায়জামা। জ্যাকেটের বুকের উপর কালো সুতোয় সেলাই করা বড় বড় অক্ষরে লেখা JUDO। জামা তৈরি হলে পর 10 ইঞ্চি পুরো গদি বিছানো ঘরে জুদো শেখা আরম্ভ হলো। 45 বছর পরে জুদোর মাত্র 2টো প্যাচই এখনো মনে আছে, সেওই নাগে আর নিপ্পন শিও। শেখার শুরুতে খালি আছাড় খাও আর আছাড় মারো। চোট না পেয়ে কি করে আছাড় খেতে হয়, এটা জুদোর একেবারে গোড়ার শিক্ষা। তাকাগাকি বলে দিয়েছিলেন, যখন পড়বে তখন শরীরটাকে একেবারে আলগা করে দেবে, তাহলে ব্যথা কম পাবে আর হাড় ভাঙার সম্ভাবনাও কম। আছাড় মানে একেবারে মাথার উপর তুলে আছাড়। জুদোর কায়দায় একটা 12-13 বছরের ছেলেও যে একটা ধুমস মানুষকে কত সহজে আছাড় মারতে পারে, সে এক অবাক করা ব্যাপার। আমরা যেদিন শিখতাম সেদিন আরও 2টি ভদ্রলোক আসতেন, একজন বাঙালি একজন সাহেব। বাঙালিটি আমাদের মতো শিক্ষানবিশ, আর সাহেবটি ছিলেন ফোর্ট উইলিয়ামের অধিবাসী আর্মির লোক ক্যাপ্টেন হিউজ। ইনি বক্সিংয়ে কলকাতার লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। বেশ সুপুরুষ চেহারা, চোখা চাখা নাকমুখ, ছোট করে ছাঁটা ঢেউ খেলানো সোনালি চুল। জুদো এর শেখবার কিছু ছিল না, ইনি নিজেই ছিলেন একজন এক্সপার্ট। কলকাতায় প্রতিদ্বন্দ্বীর অভাবে ইনি তাকাগাকির সঙ্গে কিছুক্ষণ লড়ে নিজের বিদ্যেটা একটু ঝালিয়ে নিতেন। সে লড়াই দেখবার জিনিস, আর আমরা দেখতাম মন্ত্রমুগ্ধের মতো। প্যাঁচের পর প্যাঁচ, আছাড়ের পর আছাড়, আর যে কোনো একজন বেকায়দায় পড়লেই ডান হাত দিয়ে গদির উপর পরপর 2টো চাপড় মেরে জানিয়ে দেওয়া, আর অন্যজন তার প্যাঁচে আলগা দিয়ে তাকে রেহাই দেওয়া। সবশেষে তাকাগাকি আমাদের খাওয়াতেন ওভালটিন, আর সন্ধ্যার অন্ধকারে জংলা মাঠ পেরিয়ে
ভবানীপুরের ট্রাম ধরে আমরা আবার ফিরে যেতাম যে যার বাড়ি।